আবারও মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন বাম বিধায়কদের নিয়ে বিরোধী দলনেতা বর্তমান পরিস্থিতিতে তাদের কিছু দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে যান। মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে তাদের আলোচনা শেষে মানিক সরকার সাংবাদিক সম্মেলনে মিলিত হন দলীয় অফিসে। সেখানে তিনি করোনা সংক্রমণ রাজ্যের বৃদ্ধির জেরে কি কি সমস্যা হচ্ছে এবং কোথায় কি কারণে সমস্যা হচ্ছে সেগুলো তুলে ধরেন। মুখ্যমন্ত্রীকে তিনি যেসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন সেগুলিও সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন। যেটা আগে থেকেও আমরা বলছি, এখনো আবার বলেছি, পিপিই পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টস, ডাক্তার, নার্স, প্যারামেডিক্স, হাসপাতালের কাজের সঙ্গে যারা যুক্ত সবাই, এর বাইরে অন্যান্য যারা দেখছেন আপনারা নিরাপত্তা বাহিনীর লোকরা, তারাও আক্রান্ত হয়ে যাচ্ছে। অফিস কাছারিতে তো হচ্ছে নাকি, কিন্তু বিশেষ করে হাসপাতালে যারা নানা স্তরের ডাক্তার থেকে শুরু করে তাদের ব্যাপারটা কিন্তু নজরে দিতে হবে, না হলে তারা আক্রান্ত হয়ে যাচ্ছেন। আমাদের রাজ্যে প্রায় 22 থেকে 25 জনের মতো ডাক্তারবাবু আক্রান্ত হয়েছে। ভারতবর্ষে 200-র উপর ডাক্তারবাবু বেঘুরে মারা গেছে। আমাদের রাজ্যের নার্সরা আক্রান্ত হচ্ছেন এবং প্যারামেডিক্সরা আক্রান্ত হচ্ছেন। কাজেই রান্নাবান্নার কাজও যারা করেন সবাইকে ধরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের সাথে যারা যুক্ত হাসপাতালে ক্লিনিং এর সঙ্গে সবাইকে কিন্তু এই জায়গাটাতে প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রী এটার বিরোধিতা করেননি, প্রথমও বিরোধিতা করেননি এবং তিনিও আমাদের সঙ্গে সহমতি পোষণ করলেন। আমরা ব্যাপারটা জোর দিলাম, আমরা বললাম দেরি করা ঠিক না, যেখানে যেটা হয়েছে তো হয়েছে, যেখানে হয়নি নজর দেওয়া দরকার। এবার ফটিকছড়া চা বাগানের শ্রমিকদের কুড়িকানি জমি দখল করার চেষ্টা, এই অভিযোগে শুক্রবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে আগরতলা সিমনা সড়কের ফটিকছড়া এলাকা। চা বাগানের শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে এই জমি দখলকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। পরে অবশ্য পুলিশও ঘটনাস্থলে আসে। শ্রমিকরা পুলিশের কাছে অভিযোগ জানালেও জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। আজকে আমাদের বাবা দাদা এই বাগান করেছে 100 বছর চলে। এখানে আমরা বাচ্চা কাচ্চা এই চা বাগানে করে খাচ্ছি। আজকে হঠাৎ শুনি সকালবেলা রাত্রেবেলা বলে তারা বাইরের লোক আসে দখল করে নিয়ে বেড়া ছড়া দিয়ে দিয়েছে। এর লাগে আমরা সারা বাগানের লোক জড়ো হয়ে 4-5 শ্রমিক আসে, আমরা জায়গাটাকে মুক্ত করব। থেকে আমরা জানতে পারলাম যে এখানে কে বা কারা যে 5-6খানি মতো এরিয়া লইয়া বাঁশ দিয়ে একটা বেড়া দিয়েছে। তো এটা কখন দিছে কেউ দেখছে না, হয়তো রাত্রে দিতে পারে। উত্তেজনাটা কি মূলত উত্তেজনার মতো কোনো পরিবেশ হয়েছে না। জায়গা দখলকে নিয়ে ঝামেলা নাকি? জায়গা নিয়ে ঝামেলাটা যতটুকু আমরা খবর পেয়েছি, তারা শ্রমিকরা দেখছে এই সিচুয়েশনটা, ঝামেলা হয়েছে না। শ্রমিকরা দেখছে যে এখানে কে বা কারা চা বাগানের জায়গাতে বেড়া দিছে, ঠিক আছে। তো সেখানে তারা কি করছে, যে যে বাসগুলা দিয়ে বেড়া দিচ্ছে তারা বাসগুলা ক্লোজ করে লাগছে এবং পুলিশকে জানাইছে। আমরা আগে দেখলাম ঠিকই ঘটনা, কিন্তু গত 26 আগস্ট রূপাইছড়ি ব্লক এলাকায় সিপিএম এর মিছিলের উপর হামলার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। সেখানে উভয় দলের নেতাকর্মীরা রক্তাক্ত হন। উভয় দলের তরফ থেকে মামলা পাল্টা মামলা দায়ের করা হয়, কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি। শুক্রবার সাবরুমের সিপিএম নেতাকর্মীরা তাদের উপর হামলার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন দেয়। তারা গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায়। উপজাতি যুব ফেডারেশন এবং টিএসইউ এসএফআই যৌথ উদ্যোগে গত 26 আগস্ট রূপাইছড়ি ব্লকের সামনে সিপিআইএম এর ডাকে যে 16 দফা যে কর্মসূচি ছিল, এই কর্মসূচির বিক্ষোভ সভাতে বিজেপি তার দুষ্কৃতীরা অতর্কিত হামলা করে। এই হামলায় আমাদের যুব নেতৃত্বরা সেখানে আক্রান্ত হন, ছাত্র নেতৃত্বরা আক্রান্ত হন। এই আক্রান্তরা তাদের এখন বর্তমানে চিকিৎসাধীন। যারা আক্রমণ করেছেন তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি এবং যারা আসামি তাদের গ্রেপ্তারের দাবিতে আজকে আমরা ছাত্র যুব 4টি বামপন্থী সংগঠন আমরা থানায় ডেপুটেশন দেওয়ার জন্য আমরা অংশগ্রহণ করেছিলাম। এতে আমাদের রাস্তায় পুলিশ আমাদেরকে আটকে দিয়েছে। তারপর আমরা প্রতিনিধিমূলক আমরা ওসি সাহেবের সঙ্গে আমরা ডেপুটেশন মিলিত হয়েছি।
সীমান্তবর্তী এলাকার নাগরিকরা প্রায়শ বিএসএফ জওয়ানদের অসহযোগিতার শিকার হচ্ছেন। এলাকার প্রায় 550 মিটার পর্যন্ত স্থানীয়দের যাতায়াতের বাধা দেওয়া হয়, যেখানে 150 গজ দূরে কাঁটাতার থাকার কথা ছিল। প্রায়শ এই ধরনের ঘটনায় দুর্ভোগের শিকার হয়ে শেষ পর্যন্ত সোনামুড়া বিলোনিয়া সড়কের পথ অবরোধে বসে স্থানীয়রা। দীর্ঘ 2 ঘন্টা অবরোধে চলার পর মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকরা সেখানে ছুটে গিয়ে স্থানীয়দের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। সারা দেশে 3 দফা দাবিতে আন্দোলন সংগঠন করেছে নারী সমিতি। তারই অঙ্গ হিসেবে আগরতলাতেও বিক্ষোভ প্রদর্শন করা হয়, কিন্তু আগরতলায় তারা রাস্তায় নামতে পারেনি, কারণ পুলিশ আগে থেকেই রাস্তায় দাঁড়িয়েছিল তাদের বাধা দেওয়ার জন্য। তাই অফিসের দরজায় দাঁড়িয়ে স্লোগান তুলে বিক্ষোভ দেখায় সমিতির সদস্যরা। পুলিশের এই রণসাজ নিয়েও কটাক্ষ করেন নারী নেত্রী রমা দাস। দেশে 3 দফা দাবিতে আমাদের এই আন্দোলন কর্মসূচি। আশ্চর্যজনক ভাবেই আমরা এখানে যত সংখ্যায় মহিলা উপস্থিত হয়েছি তার থেকে 3 গুণ পুলিশ প্রশাসন, আরক্ষা দপ্তর, টিএসআর, নানা ধরনের স্তরের সমস্ত মোতায়েন করা হয়েছে আন্দোলনকারীদের গ্রেফতার করার জন্য। আমাদের প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের কথা, জনগণের কথা, গরিব শ্রমজীবী জনগণের দাবি দেওয়ার কথা, কাজ খাদ্যের কথা আমরা বলবো না তো কে বলবে? এই রাজ্যে পর্যায়ক্রমে এই লড়াই সংগ্রাম আমরা করে আসছি। আমরা বিপ্লব দেব সরকারকে চেতাবনী দিতে চাই। পুলিশের সাথে ধস্তাধস্তিতে আহত হন বেশ কয়েকজন মহিলা। বিলোনিয়ায় নারী সমিতির উদ্যোগে মিছিল ও বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়, কিন্তু পুলিশে তাদের বাধা দেয়। মহিলাদের সাথে পুলিশ কর্মীদের বেশ কিছু সময় ধস্তাধস্তিও চলে। পরে অবশ্য বাম নারী নেত্রীরা অভিযোগ করেন পুলিশ তাদের হেনস্থা করেছে, অথচ শাসক দলের অন্য সংগঠন মিছিল সভা করলেও বাধা দেওয়া হয় না। নারী সমিতির পুলিশের সাথে কোনো ঝামেলা নেই, কিন্তু তারপরেও পুলিশকে পাঠানো হয় তাদের আন্দোলন বন্ধ করতে। ঠিক আছে, সরকারের সিদ্ধান্ত আমরা মানি, কিন্তু বিজেপি, মহিলা মোর্চা, অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি আন্দোলন করতে পারে, আমরা নারী সংগঠন কেন আন্দোলন করতে পারবো না? আমাদের প্রশ্ন তাদের কাছে। সরকার ক্ষমতা আসার পর ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে এবং আমাদের যে সংবিধান, এই সংবিধানের মধ্যে যে আমাদের যে গণতান্ত্রিক অধিকারগুলি আছে, সেই অধিকারগুলি আমরা পাচ্ছি না ত্রিপুরা রাজ্যের মানুষ। সেই জন্য আজকে রাস্তায় নেমে এসেছে প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তোলার জন্য। কাঞ্চনপুরেও নারী সমিতির উদ্যোগে অনুরূপ বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। মহিলারা সামাজিক দূরত্ব বজায় রেখে হাতে পোস্টার নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন। নারী সংক্রান্ত অপরাধমূলক ঘটনা বেড়ে চলায় সারা দেশেই এদিন বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়েছে। নির্যাতন এবং ধর্ষণের ঘটনা এগুলো যাতে অতি সত্বর এই বন্ধ করা হয়, তার জন্য আমরা দাবি রাখছি। এবং আমরা দাবি রাখছি আমাদের যে গণতান্ত্রিক অধিকার, আমাদের কথা বলার অধিকার, সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলেই আমরা দেখছি তাদেরকে মিথ্যা মামলায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে, অথবা আমরা দেখছি তাদের উপর বিভিন্নভাবে আক্রমণ সংগঠিত করা হচ্ছে। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার যাতে রক্ষা হয়, তার জন্য আমরা আজকে আমাদের এই প্রতিবাদ আন্দোলনে আমরা আমাদের দাবি তুলে ধরেছি। বৃহস্পতিবার রাতে প্রতিবেশীর হামলায় গুরুতর আহত বাবা ও ছেলে রাতেই তাদের জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনা সোনামুড়া থানার অন্তর্গত ইন্দুরিয়া গ্রামে। জানা গেছে, দীর্ঘ কয়েকদিন যাবৎ এলাকার কৃষ্ণধন দেবনাথ ও তপন দেবনাথের মধ্যে ঝামেলা চলছিল। সেদিন সেই ঝামেলা মারামারিতে পরিণত হয়। কৃষ্ণ দেবনাথ তার ছেলে এবং সাঙ্গপাঙ্গদের নিয়ে হামলা করে তপন দেবনাথের বাড়িতে। তাতেই তপন দেবনাথ এবং ছেলে প্রাণজিৎ দেবনাথ আহত হয়। পুলিশকে জানানো হলেও অভিযুক্তদের আটক করা হয়নি।
খয়েরপুর বিধানসভা কেন্দ্রের মেঘলিপাড়ায় প্রাক্তন প্রধান এবং তার ছেলে মিলে বিজেপি কর্মীর উপর দা ও রড দিয়ে হামলা করে বলে অভিযোগ করা হয়। অপরদিকে একই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেলমুড়া লেম্বুছড়ায় একটি অটোতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ সিপিএম কর্মীরা এর পেছনে জড়িত। অভিযোগ জানানো হয় রানীরবাজার থানায়। দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়। আমাদের আগের যিনি বিধায়ক ছিলেন পবিত্র কর দুদিন আগে বলেছেন যে ওনার বাড়িতে কিনা বিজেপির গুন্ডারা হামলা করেছে। আমরা তো দেখিনি যে ওনার বাড়িতে হামলা হয়েছে। একটা গাড়ি ছিল, গাড়িটা ভেঙেছে, কে ভেঙেছে আজ পর্যন্ত এটাও জানি না। তিনি বলছেন যে আমরা নাকি ওনার বাড়িতে হামলা করেছি। আমরা যদি হামলাই করতাম তাহলে সরকার পরিবর্তনের পরেই তো করতে পারতাম। ওনারা বুঝে গেছেন যে আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবেন না, তাহলে কি করে আবার নতুন ইস্যু করে পেছনের দরজা দিয়ে কোনরকম সিপিএম কে নাকি আবার আনা যায়, সন্ত্রাস সৃষ্টি করা যায় পাঁচ খয়েরপুরের মধ্যে, এলাকাবাসীর মধ্যে, সেটাই তারা এখন আবার চেষ্টা করছেন। তারা রাতের অন্ধকারে এসে সেই এই জঘন্য কাজটা তারা আবার এখানে সংগঠিত করেছে। এটা সম্পূর্ণ তাদের সিপিএম এর কাজ, কারণ সিপিএম এর পায়ের তলার মাটি নেই, তারা বুঝতে পেরেছে। তো আমাদের বিধায়ক তিনি নির্দেশ দিয়েছে যাতে কোনো প্ররোচনার ফাঁদে আমরা পা না দিই। সেই মোতাবেক আমরা কোনো কিছু করিনি। আমরা দুইটা ঘটনাই পুলিশকে জানিয়েছি। পুলিশ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেবে, এটাই আমরা আশা করছি। সিপিএম এর পাল্টা অভিযোগ, মেঘলিপাড়া গ্রামের প্রাক্তন প্রধান ও তার পরিবারের সদস্যরা দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন বৃহস্পতিবার রাতে। আক্রান্তদের জিবি হাসপাতালে নিয়ে আসার পরও পুনরায় তাদের উপর হামলা সংঘটিত হয়। গত কয়েকদিনে ডুকলি, প্রতাপগড়, খয়েরপুর সহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে সিপিএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর মেঘলিপাড়ায় আক্রান্ত পরিবারের গৃহকর্তাকে নিয়ে সবকটি ঘটনার নিন্দা জানান। রানীবাজার থানা ব্যবস্থা না নিতেন আরো অনেক কিছু হতো, এবং তারা সবাই বলা যেতে পারে বহিরাগত। বহিরাগত মানে হইল মেঘলিপাড়ার যে গ্রামটা, ওই গ্রাম পুরনাবর্তনার সঙ্গে যে মেঘলিপাড়া, সেখান থেকে গেছে, সে চিনছে। কালকে পুলিশে কইছে, আজকে আমরা এখন আমাদের অ্যাডভোকেটদের ডাকাইছি। স্টেটমেন্টটা নিয়ে আমরা আজকে লিখিত এফআইআরটা থানাতে করব। আপনারা জানেন ডুকলি এলাকাতে, প্রতাপগড়, কবিরাজটিলা, এইসব জায়গাতে একের পর এক ঘটনা ঘটছে। চন্দন দাস বলে একজন আমাদের সক্রিয় কর্মী, দীর্ঘদিন সমস্ত মিটিং মিছিলে রেগুলার সামনে সারিতে থাকে, তার বাড়িতে ভাঙচুর করতে গিয়া তার ব্যাগটা পর্যন্ত নিয়ে গেছে। কিরকম বর্বরতা! এই হল বিজেপি। করোনা পরিস্থিতির জন্য সারা দেশে অস্বাভাবিক অবস্থা। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে এই সময়ের মধ্যে জয়েন্ট এবং নিট সম্পন্ন করার, কিন্তু পড়ুয়ারা তার বিরোধিতা করছে। কংগ্রেসেরও এই একই দাবি পরীক্ষা পিছিয়ে দেওয়ার, কিন্তু কেন্দ্রীয় সরকার একই অবস্থানে দাঁড়িয়ে। তাই সারা দেশ জুড়ে কংগ্রেস তাদের দাবির সমর্থনে আন্দোলন সংগঠিত করছে। শুক্রবার আগরতলাতেও একই ধরনের আন্দোলন সংগঠিত হয়। কোভিড-19 কারণে সারা ভারতবর্ষে আজকে একটা অস্বাভাবিক পরিস্থিতি। প্রত্যেক দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম এবং নিট এক্সামগুলি করবে। সেটাতে ভারতবর্ষের হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট তার প্রতিবাদ করছে যে এটা যদি করো তাহলে এই সময় আমাদের জীবন বিপন্ন হবে। এই অবস্থা পরীক্ষা দেওয়া সম্ভব নয়, নিজের জীবন বিপন্ন করে আবেদন করছে, সরকার শুনছে না। সেই জন্য আজকে সারা ভারতবর্ষের কংগ্রেস উদ্যোগ নিয়েছে। স্টুডেন্টদের সাথে আমরা একটা সরকারকে বার্তা দিতে চাই, আমরা স্টুডেন্টদের সাথে আছি, স্টুডেন্টদের সাথে আজকে আন্দোলনে নামছি, আমরা প্রতিবাদ করছি। আমাদের প্রতিবাদ এই জয়েন্ট এন্ট্রান্স এবং নিট এক্সাম এই পরিস্থিতিতে স্থগিত রাখতে হবে, এটাই আমাদের মেইন দাবি।
উদয়পুরের চিকিৎসক বিষ্ণুচন্দ্র দের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত। গোমতী জেলা শাসক ওই চিকিৎসকের চেম্বারে হানা দিয়েছিলেন। অভিযোগ ওঠে ওই চেম্বারে বেআইনিভাবে গর্ভপাত করানো হয়। তারপর পরবর্তী সময় পুলিশ চেম্বারে হানা দিয়ে কিছু ওষুধ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। মামলার জেরেই ওই চিকিৎসক আত্মসমর্পণ করতে বাধ্য হন। তার আগে তিনি আগাম জামিনের জন্য উচ্চ আদালতেও গিয়েছিলেন, কিন্তু জামিনের আবেদন বাতিল হয়ে যায়। এদিন উদয়পুর আদালতে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয় বলে চিকিৎসকের পক্ষের আইনজীবী অরুণ চন্দ্র ভৌমিক জানান। আর অনেক সময় টু সেভ দি লাইফ অফ মাদার গর্ভপাত লিগেলি ভ্যালিড, আর অনেক সময় প্রপারলি ডেলিভারি হবে না মনে করলো এই করতে, আর অনেক সময় পেটেও মারা যায় ডিউ টু সাম রিজনস। সেখানে ক্লিন করতে গেলে ডাক্তারের এক্সপার্টের হেল্প লাগে। কোনো অনেক সময় কেউ ধরেন একজন বিধবা প্রেগনেন্ট হয়ে গেল, একটা আনমেরিড মেয়ে প্রেগনেন্ট হয়ে গেল, এরা তো আর ঢাকবাজি এই করবে না, তাদের সোশ্যাল প্রেস্টিজ নষ্ট হবে, ডিগনিটি নষ্ট হবে। সেক্ষেত্রে সব ক্ষেত্রেই হাসপাতালে করলেও সিক্রেসি মেনটেন করতে হবে। এইখানে করেছে এরকম কোনো কিছু নেই। এটা তো ডিএম সাহেবের জানা নেই, উনি করেছেন ইমোশনালি। এইটা আমাদের মতে সম্পূর্ণ ভুল, বোগাস, উইথ এ ভিউ টু হ্যারাসিং হিম। বক্সনগর বাজার সংলগ্ন জলের ট্যাঙ্কটি দীর্ঘ সময় ধরে এখনো পড়ে আছে। জানা গেছে বাম আমলে এই ট্যাঙ্ক নির্মাণ করা হলেও কাজ নিম্নমানের হয়েছিল বলে তৎকালীন সময় অভিযোগ ওঠে। এলাকাবাসী জানায় তখন থেকে ট্যাঙ্কটি এইভাবেই পড়ে আছে। কেন ট্যাঙ্ক ব্যবহার করা হয়নি তার কোনো উত্তর নেই। গ্রামের মানুষের আশঙ্কা ট্যাঙ্ক ভেঙে পড়তে পারে, কারণ ট্যাঙ্কটিতে এখনই বড় ফাটল দেখা যাচ্ছে। দেখেন, এটা তো তৈরি হওয়ার পরে প্রায় 7-8 বছর পরই এটা মানে সিঁড়িগুলিতে বাইনা করে একজন লোক মারা গেছে এখানে। এটা যে কোনো সময় বাইনা পড়া মানুষ মারা যেতে পারে। এটা যে অতি শীঘ্রই এটা মেরামত করার প্রয়োজন আছে। বাইনা নিলে তো জন্য একবারে প্রতিষ্ঠানটা ঘেরো কথা। এটা এই জিনিসটা যদি রক্ষা করতে থাকতে হয় যে ট্যাঙ্কিটার প্রয়োজন, তাহলে এটারে বাইনা করাটা মানে সঠিক এটা ভালো হইব বলে মনে হচ্ছে। এটা আজকাল 20-22 বছর হয়ে গেছে এটা যে করছে। এটাতে মনে করেন একদম লোকও এটা মারা গেছে। এটা তখন ভাঙ্গা ফোরে ভাব একটা জিনিস। এটা ভাঙ্গা লাইলে ভালো হইব। হ্যাঁ, পাশাপাশি একটা স্টেডিয়াম স্টুডেন্ট আছে, পাশাপাশি বাড়িঘর আছে। এটার সাইডে আমাদের এখানে একটা কারেন্টের একটা ইয়ে আছে, ট্যাঙ্ক আছে। হ্যাঁ, লোকজন বাজারের লোকজন আসা যাওয়া করে, এটা কোনো দুর্ঘটনা করে এটা কোনো ঠিক নেই। কি চান এখন আপনারা, কি চান? এটা ভাঙারে দরকার, এটা ভাঙারে চাই। মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার অনুষ্ঠান হয় উদয়পুরে। সেখানে শহরের ব্যবসায়ীদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে সেগুলো তুলে ধরা হয়। উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনায় উপস্থিত ছিলেন পুরপিতা শীতল মজুমদার, মহকুমা শাসক অনিরুদ্ধ রায় প্রমুখ। সরকার কিভাবে তাদেরকে নিজের পায়ে দাঁড়াবার মতো একটা ব্যবস্থা করে দিতে পারেন, সেই লক্ষ্যে তাদেরকে অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর করে তোলার জন্য, এবং আপনারা স্বনির্ভর হলে সারা ভারতের সঙ্গে আমাদের ত্রিপুরারও আমাদের অর্থনীতি কিছুটা এগিয়ে যাবে, অর্থনীতিতে আমরা সমৃদ্ধ হব। আপনারা সমৃদ্ধ হলে রাজ্য তথা দেশ সমৃদ্ধ হবে। এই লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের এই প্রচেষ্টা, সেই প্রচেষ্টার একটা চেষ্টা নিয়েছি আমরা আমাদের এই উদয়পুর পুর পরিষদ থেকে। আমাদের এখানে আমরা আজকে যারা এখানে এসেছেন তাদের হাতে একটি বই দেওয়া আছে। এই বইটাতে 10টি বিষয় আছে, যে বিষয়গুলিতে আপনি যদি একটু ইন্টারেস্টেড হন নিজেও স্বনির্ভর হতে পারবেন, এবং রাজ্য সঙ্গে আমাদের কেন্দ্রকে অর্থাৎ সারা দেশের অর্থনীতিকে আপনি সমৃদ্ধ করতে পারবেন।
পানীয় জলের জন্য এই ধরনের পরিশ্রম কেবলমাত্র এ রাজ্যেই হয়তো সম্ভব। সাবরুমে রূপাইছড়ি ব্লকের সোনাইছড়ি ভিলেজের থাইচরণ পাড়ার নাগরিকদের পানীয় জলের সমস্যা দীর্ঘদিন ধরে। বাধ্য হয়ে তারা টিলার নিচে মাটি কেটে জল সংগ্রহ করেন। এই জল কতটা স্বাস্থ্যসম্মত তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি এই নোংরা জল সংগ্রহ করতে গিয়ে কি ধরনের পরিশ্রম করতে হয় তা কেবলমাত্র ভুক্তভোগীরাই জানেন। এই ধরনের চিত্র রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু চিত্রগুলো আদৌ কোনোদিন পাল্টাবে কিনা তা কেউই জানেন না। আমরা তো এই জলের সমস্যা, রাস্তার সমস্যা। আপনার জল কোন থেকে খান? ওই তো কুয়ার থেকে। কাঁচা কুয়ার থেকে? হ্যাঁ। মানে মাটির গর্ত করে? হ্যাঁ। তো আপনাদের সাপ্লাই নেই? সাপ্লাই আসে, কিন্তু মিথ্যে বলবো না, সাপ্লাই আসে, একদিন জল আসে, 10 দিন আসে না। করোনা পরিস্থিতিতে পরিবহন শ্রমিকদের খুবই দুরবস্থা, কারণ তারা দিনভর গাড়ি নিয়ে স্ট্যান্ডে বসে থাকলেও যাত্রীদের দেখা মেলে না। এখন গাড়ির তুলনায় যাত্রীর সংখ্যা কম, তাই যাত্রী পরিবহন নিয়ে সমস্যার জেরে শ্রমিক তথা গাড়ি চালকরা তাদের সংসারও চালাতে পারছেন না। চন্দ্রপুর আইএসবিটিতে শুক্রবার দেখা যায় গাড়ি চালকরা একে অপরের দিকে তাকিয়ে বসে রয়েছেন, কিন্তু যাত্রীর দেখা নেই। সরকারের কাছ থেকে অনেকেই নাকি কোনো সাহায্য পাননি, তা নিয়েও আক্ষেপ তাদের। ব্যবসা মধ্যে একবারে নাই, না মালিককে দেওয়া যায় না, নিজে ডাল নিলে চাল নেওয়া যায় না, এই অবস্থা। কি সাহায্য সরকার থেকে? কোন সাহায্য তো আমরা পাইছি না, এখন তো সরকার থেকে কোনো সাহায্য নেই। এইভাবে কি আমরা দিন যাপন করতাম? আমরা গরিব মানুষ, এইভাবে দিন যেমন খিতা করতাম আর কই যেতাম? কোন যেমন জায়গা আছে আমরা কোন কেন একমাত্র মরলে শ্মশানে যাবো, আর না হইলে এইভাবে চারটিয়া মূর্তি বন্ধ। শহরের পৌর নিগম কর্তৃপক্ষ এবং প্রশাসনিক কর্তারা কতটা দায় ছাড়ায় এর চেয়ে বড় উদাহরণ হতে পারে না। পিয়ারি বাবুর বাগানের পরে শিব শান্তি কালী মন্দিরের সামনে গত 15 দিন ধরে এভাবে রাস্তার নিচে থেকে জল উপচে পড়ছে। কি কারণে জল উপচে পড়ছে তা কেউ জানেন না। জলের পাইপে যে সারাই করতে হবে তাও হয়তো ভুলে গেছেন, কিংবা ইচ্ছাকৃতভাবে সারাই করা হচ্ছে না। নাগরিকরা এই গোটা ব্যবস্থাপনা নিয়ে অবাক। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তিরবাজার মণ্ডলের নবনিযুক্ত মণ্ডল সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয় বিএমএস এর উদ্যোগে। শান্তিরবাজার সুপার মার্কেটে আয়োজিত এই অনুষ্ঠানে বিএমএস দক্ষিণ জেলার সভাপতি সুভাষ দাস, গৌরীশঙ্কর রিয়াং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত সভাপতি শ্যামলাল দেবনাথকে সবাইকে সাথে নিয়ে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেন তার ভাষণে। শান্তিরবাজারে ভারতীয় মজদুর সংঘের অধীন ত্রিপুরা রাজ্য অল হ্যান্ডলিং শ্রমিক সংঘের উদ্যোগে শান্তিরবাজার মণ্ডলের নবনির্বাচিত মণ্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ মহাশয়কে সম্বর্ধনা দেওয়া হয়েছে। ভারতীয় মজদুর সংঘ যদিও স্বাধীন এবং সামাজিক সংগঠন, রাষ্ট্রগত এবং রাষ্ট্রনীতিগত এবং রাষ্ট্রবাদী চিন্তাধারার প্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির সাথে একই লক্ষ্যে কাজ করে বলেই আমরা একে অপরের পরিপূরক হিসাবে নবনির্বাচিত মণ্ডল সভাপতিকে আমরা সম্বর্ধনা জানিয়েছি। ধর্ষণের ঘটনা নিয়ে আমবাসা থানা ঘেরাও করে ক্ষুব্ধ এলাকাবাসী। সেখানকার 14 বছরের এক নাবালিকার উপর অত্যাচার চালায় প্রতিবেশী এক যুবক। থানায় মামলা হলেও সে গ্রেপ্তার হয়নি, তাই পুলিশের কাছে ফের দাবি জানানো হয় অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য। গত 24 তারিখ এক নাবালিকা 14 বছর বয়স্কে ব্যক্তি 28 বছর ছেলে ধর্ষণ করে রেপ করে, তার প্রতিবাদে আমরা থানাতে এসেছি। যেই হোক দোষী যাতে শাস্তি পায় এবং সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার পায়, আমরা সেই জন্য এখানে এসেছি। এবং আমরা ভবিষ্যতে যদি তাকে ঠিকভাবে ইনভেস্টিগেশন করে তাকে শাস্তি না করে, তার জন্য আমরা ভবিষ্যতে আন্দোলনে যাব এবং আমরা ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে যাব।